প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আইর পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের সকলকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। বসন্তের প্রকৃতির রং শুধুমাত্র আমাদের পোশাক নয়, পোশাক থেকে যেন প্রতিফলিত হয় আমাদের হৃদয়ে, সেই রঙে যেন রঙিন হতে পারি আমরা সকলেই, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করব। প্রিয় দর্শক, মানব হৃদয়ের কথা যখন উঠলো, আমাদের হৃদয়ের ভীষণ কাছাকাছি জায়গা জুড়ে কিন্তু রয়েছে আমাদের বিনোদন জগৎ। এই বসন্তের রং, ভালোবাসার রং সবকিছু কিন্তু আমাদের বিনোদন জগৎকেও রাঙিয়ে তুলেছে, এবং বিনোদন জগৎ এই বিশেষ দিনকে বা এই মাসকে ঘিরে কিন্তু আমাদের জন্য নতুন নতুন সকল কাজ নিয়ে উপস্থিত হয়। তার একটি কাজ নিয়ে আমাদের কথা হবে আপনাদের সাথে। এই উদ্দেশ্যে আজ আমাদের মাঝে যারা আছেন, শুরুতেই চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। সাথে আছেন অভিনেতা আফফান মিতুল, সাথে রয়েছেন অভিনেত্রী রাজ রিপা, সাথে রয়েছেন প্রযোজক কাহিনীকার জজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, এবং সাথে রয়েছেন অভিনেতা আমান রেজা। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা। আজ তো পুরো তারকাদের হাট, আমাদের আয়োজনের নামই তারকা কথন, এবং অনেকগুলো তারকাকে আজকের এই আয়োজনে পেয়েছি। এবং গতকালই তো আমরা ভালোবাসা দিবস, বসন্ত সব উদযাপন করলাম, তো সেই রেশটা কিন্তু এখনো রয়েছে এবং অনেকটা দিন ধরেই থাকবে। এবং এই রেশকে আরো বাড়িয়ে তুলেছে আপনাদের সকলের পছন্দের একটি পাখি, কোকিল। পছন্দের পাখি কোকিল, আপনাদের সকলের পছন্দের পাখি আমি যতদূর জানি ময়না। ও আচ্ছা, আমি বসন্তের পাখির কথা বলছি। আচ্ছা, সেই পাখিকে নিয়েই আসলে কথা হবে, যা জুড়ে যাকে কেন্দ্র করে আজকে আমাদের মূলত আলোচনা। শুরুতে যদি আমি আফফান মিতুলকে দিয়ে শুরু করি, আপনার জন্য তো আরো স্পেশাল এই কাজটা। একে তো বিশেষ দিন, বিশেষ দিবস, তারপর আবার একটি সিনেমাতে আপনার প্রথম একজন মূল অভিনেতা, মূল চরিত্রে কাজ করে, আসলে সেই জায়গাটা জুড়ে। আচ্ছা, সিনেমার নাম ময়না, মূল চরিত্রে বা নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। আর তার বিপরীতে 4 জন হিরো আছেন, নায়ক আছেন, তার মধ্যে একটি আমি করেছি। আমার জন্য বিশেষ হচ্ছে, আমি এর আগে বেশ কিছু সিনেমাতে অভিনয় করলেও এই ময়না সিনেমার মাধ্যমে, জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমার মাধ্যমে নায়ক হিসাবে গতকালকে আমার অভিষেক হয়েছে। তো দ্যাটস ওয়াই আনটিল মাই ডেথ এটা আমার জন্য সারা জীবন সিগনিফিকেন্ট ছবিও হয়ে থাকবে। কারণ যে ছবির মাধ্যমে প্রথমবার হিরো হলাম, এই ছবিকে তো আমি কোনোদিন ভুলতে পারবো না। ওকে, তো আপনার এক্সপিরিয়েন্সের জায়গাটা আসলে সবার থেকে একটুখানি ডিফারেন্ট বলাই যায়। আমি রাজীবের কাছে জিজ্ঞেস করি, তার কাছে অনুভূতিটা কেমন সিনেমা নিয়ে? সিনেমাতে আসাটা আসলে আমার জন্য একটা সাধনা, এবং আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমাকে বড় পর্দায় দেখার। তো ফাইনালি আমি নিজেকে বড় পর্দায় দেখছি, তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। এবং হলে যখন অডিয়েন্স আসবে তখন আমি বুঝবো যে আমি সাকসেস। ওকে, আমাদের সাথে রয়েছেন কাহিনীকার এবং প্রযোজক। তার কাছেও আমরা শুনতে চাই, নতুন একটি কাজ নিয়ে আসলে তাদের ব্যস্ততা সব থেকে বেশি থাকে, এবং আশা, ভরসা, প্রত্যাশা সবকিছুর জায়গা তাদের কাছে একটা ভিন্নভাবে আনা দেয়। তার কেমন লাগছে একটি চলচ্চিত্র মুক্তির পর? অবশ্যই ভালো লাগছে অ্যাজ এ কাহিনীকার হিসাবে। আর চলচ্চিত্রে আমি নতুন না, কারণ আমি 2011 থেকে চলচ্চিত্রে, আমার প্রথম ছবি ছিল দেশা দ্য লিডার। আর কিন্তু কাহিনীকার হিসাবে ময়না, এই বাস্তব জীবন নিয়ে এটাই প্রথম, যেহেতু অবশ্যই ভালো লাগারই কথা, যেহেতু আমার লেখা গল্পে নির্মিত, এবং কাস্টিংও আমার পছন্দেরই, যেমন আফফান মিতুল বা আমান রেজা, কায়েসার জু, রিপা, আমার পছন্দেরই সবাই এখানে ইনক্লুডেড। তার বলা যেতে পারে কাস্টিং ডিরেক্টরও খোকন ভাই। আচ্ছা, তার মানে সকলকে একত্রিত করার পেছনে যে মূল হোতা, তিনি হচ্ছেন আপনি। ওকে, আরো অনেক গল্প শুনবো আসলে। আমান রেজা আছেন, তার কাছে একটু শুনতে চাই চলচ্চিত্র নিয়ে তার অভিজ্ঞতা এবং অবভিয়াসলি যে কোনো চলচ্চিত্র প্রতিটি শিল্পীর জন্য একটা স্পেশাল মোমেন্ট, বাট কারণ অনেকের একটা পুরো টিমের পরিশ্রমের ফল, অনেক দিনের পরিশ্রমের ফল। আমরা স্বপ্নটা শুধু লালিত করি তা না, এটা বাস্তব করার জন্য একটা এক ঝাঁক লোকে কাজ করি। আর ময়না বিশেষভাবে একটু প্রত্যেকের জন্যই আমরা ময়নার সাথে এই কারণে অ্যাটাচড, বিকজ একটা জীবনমুখী গল্প। খোকন ভাইও অনেক জায়গা থেকে জীবনের যতটুকু শুনেছি তার মুখে, অনেক এক্সপিরিয়েন্স থেকে বা লোকে মুখে শুনে অনেক চিন্তা ভাবনা করে গল্পটা লিখেছেন। এবং একটা বলতে পারেন যে একটা সামাজিক দায়িত্ববোধ থেকে ওই ময়না গল্পটা লেখা, এবং আমরাও কাজ করেছি ওই দায়িত্ববোধ থেকে, যে বাস্তব জীবনের এই জায়গাটুকু যদি আমরা তুলে ধরতে পারি এবং সমাজে এটার যদি একটা ইম্প্যাক্ট আসে, তাহলে মনে হয় আমাদের প্রত্যেকের সার্থকতা। আমি অ্যাজ এ অভিনেতা
রিপা বা মিতুল আমরা অভিনয় শিল্পী হিসাবে, খোকন ভাই স্টোরি টেলার প্রযোজক হিসাবে, এটাই সার্থকতা যে যদি আমাদের দেখে 5টা বা 10টা পরিবারও কিছুটা শিক্ষণীয় কিছু পায়। ওকে, অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু শুনতে চাই আনিমুল্লাহ খোকন, এই যে একটি নতুন গল্প নিয়ে আপনি দর্শকদের সামনে আসলেন, দর্শকরা আসলে এই গল্পে কি দেখে সবথেকে বেশি আকৃষ্ট হবে বলে আপনার মনে হয়? আকৃষ্ট না শিক্ষণীয় কোনটা? দুটাই, আকৃষ্ট এবং শিক্ষণীয় দুটোই কি থাকছে? অবশ্যই থাকছে, কারণ এইখানে শিক্ষণীয় যেটা, অনেক বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, মানে আপনি একটা জিনিস খেয়াল করছেন, ইদানিং সুইসাইডের সংখ্যা অনেক বেশি, অল আর টিনেজার। তো আমার মনে হয় এই ছবিটা দেখার পরে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে একটু গাইড করতে পারবে, প্লাস বাচ্চারাও নিজেরাই শিখবে যে কী হবে। যেমন আমি আমার বাচ্চাদেরকে শিখেছি, যা খুশি করো, বাট এমন কিছু করা যাবে না যে আমি এখন হার্ট দুর্বল, আমি এখন কষ্ট পাচ্ছি, এরকম কিছু করা যাবে না। সো যাই কিছু করো, মানে নিজের পড়ালেখা, নিজের স্ট্যাটাস সব কিছু বজায় রাখা। ঠিক প্রত্যেকটা বাচ্চাদের জন্যই আমি মনে করি যে এটা শিক্ষণীয়, যে এখান থেকে বাচ্চারা শিখবে যে নেভার ব্রেক আপ বা ব্রোকেন, মানে ভেঙে পড়বে না, মানে প্রত্যেকটা জায়গা থেকে যেন উঠে দাঁড়াইতে পারে, এই জিনিসটাই এখানে তুলে ধরা একটা অনুপ্রেরণার গল্প আসলে আছে পুরো সিনেমা জুড়ে তাদের জন্য। বাহ, আমরা যেটা শুনলাম যে নাম চরিত্র বা মূল চরিত্রে যিনি আছেন তিনি হচ্ছে আমাদের নায়িকা রাজরিপা। তার কাছে আসলে এই একটা মূল চরিত্রে কাজ করার অভিজ্ঞতা, বিশেষ করে স্টোরির ব্যাপারটা যেমন বললেন খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনার ওই অভিনয়ের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি একদিক থেকে নিজেকে লাকি বলবো, কারণ ফার্স্ট টাইম বড় পর্দায় আসলাম অ্যাজ এ হিরোইন, এবং গল্পটা পুরোটাই আমার উপরে, এবং একটা ভ্যালেন্টাইন্স ডে সময় গিয়েছে। তো সব মিলে না আমার কাছে এটা আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। বাট আমি সব সময় ট্রাই করতাম যে গল্প নির্ভর কোনো সিনেমাতে কাজ করব, যেখানে আমি আমার অভিনয়টা সবার মাঝে দেখাতে পারবো। তো আসলে আমার ময়না সিনেমা, এর আগে আমি যে মুক্তি সিনেমা করেছি ওটা এখনও রিলিজ হয়নি, সামনে রিলিজ হবে। ওইটাও কিন্তু নারী কেন্দ্রিক সিনেমা, ওইখানে আমি নিজেই প্রধান, এবং খোকন ভাইয়ের সিনেমাটা ময়না, এখানে আমিও প্রধান। তো জিনিসটা আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং, কারণ আমি যখন ভাববো যে একটা স্ক্রিনে আমাকে যখন 80% আর 90% দেখা যাবে, তখন আমার কিন্তু প্রত্যেকটা সিনে কিন্তু এক একটা চমক রাখতে হবে যেন আমি দর্শকদের আকৃষ্ট করতে পারি। তো সেই অনুযায়ী ওইখানে আমার জায়গাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। প্রত্যেকটা ডায়ালগে, প্রত্যেকটা সিনে আমার ক্যারেক্টারটাকে আমাকে নিজেকে ভাঙতে হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, ময়না সিনেমা যদি দর্শক হলে এসে দেখে তখন বুঝতে পারবে যে কিভাবে আমি আমার ক্যারেক্টারটা প্লে করেছি। আমরা আসলে সেই প্রত্যাশা রাখি। ময়না মেইন ক্যারেক্টার হইলো, মানে কাউকে কিন্তু এখানে নাই, মানে ছোট করার নাই বা কম সিকোয়েন্স না, প্রত্যেকটা ভাইটাল ক্যারেক্টার। আই মিন লাইক মিতুল না আসলে রিপার জীবনে ব্রেকডাউন আসতো না, প্রেম আসতো না বা ছ্যাঁকা খাইতো না। আর যদি আমার না আইতো, কায়েসার জন্য আইতো, তাহলে ওর তো জামাই আসতো না, ওর বিয়ে হইতো না, ডিভোর্স হইতো না। আর আমান রেজা যদি না আইতো, তাহলে তো সমাজের যে শিক্ষণীয় বিষয়গুলি, যে একটা মেয়ে মানে আগে বাড়তে হলে যে কতটা টর্চারিত হইয়া বা জর্জরিত হইয়া তারপরে সে একটা জায়গা ফিক্স করতে পারে, সেই জায়গাটা হলো আমানের। তবে কেউ কারো থেকে মানে কম না, প্রত্যেকটা চরিত্রই আমি মনে করি ইম্পর্টেন্ট, এবং জীবনে সবারই আসলে দরকার আছে সকল ফেস। এই সিনেমার যে গল্পটা আমাদের বাংলাদেশের ধরেন 80% মেয়েদের লাইফে এটা হয়, বাট কেউ বলতে পারে না, তাদের সম্মান হারানোর ভয়ে বা অন্যান্য দিক থেকে চিন্তা করে তারা শেয়ার করতে পারে না তাদের গার্ডিয়ানের সাথে। বাট আপনার লাইফেও কিছুটা ঘটেছিল, আমার লাইফেও ঘটেছিল। তো ওইটা না, যে একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমার লাইফে ছোট থেকে বেড়ে ওঠা পর্যন্ত, এবং আমি আমার যৌবনের বয়সে কি ভুল করছি তখন কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা এটা ভাবি যে আমরা একটা যে এই সময়টাই প্রেমে পড়েছি, এটাই আমার রাইট টাইম, এটাই আমার রাইট পারসন, মানে সব কিছু মিলে মানে একটা অন্যরকম চিন্তাধারা থাকে। কিন্তু যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় তখন তারা ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না। অনেক মেয়ে তাহলে ময়নার মাঝে নিজের একটা প্রতিফলন দেখতে পাবে, তাই না? আচ্ছা, আমরা তাহলে সিনেমাটা নিয়ে কথা বলছি, সিনেমার ট্রেলারটা আমরা একটু দেখে আসি সকল দর্শকের সাথে দিয়ে। চলুন প্রিয় দর্শক।
প্রতিবাদী, কখনো মমতাময়ী, কখনো প্রাণের প্রিয়তমা, কখনো জীবন সঙ্গিনী। আবার এই নারীরা সমাজের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, কলঙ্কিত। আরে কি হইল, এত আস্তে আস্তে কাম করলে কি চলবো? কখনো পাষণ্ড পুরুষের কাছে লোভনীয় কাঁচা মাংস। ওটা পিঁপড়া না, তেল। কলেজ কি রাত পর্যন্ত হয়? ওনাকে ভালো করে জিজ্ঞেস করো ওনার মেয়ে কোথায় গেছে, কি করে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা প্রচন্ড মেধাবী, সাহসী আমাদের ময়না। বর্ষার সময় পুকুরের মাছ পাট টপকায় যদি ওই পারে চইলা যায় তাইলে কিন্তু ফিরে আহে না। আর এই যে ঘরের বউ যদি একবার বাইর হয় তাইলে কিন্তু পরের হয়ে যায়। আপনি হলেন সরকারি লোক, এলাকায় আসলে আগে জানাবেন, তারপরে আমি একজন পলিটিশিয়ান। প্রোডিউসারকে খুশি করো, নায়িকা তুমি কনফার্ম। আমার মেয়ে ময়না কোথায়? আমি থানা পুলিশ করব। এই হারামি, তুই কি সেই? এই স্বভাব তোমাদেরই পরিবর্তন করতে হবে মা। কি এমন ঘটনা ঘটলো 3 দিন আগে ঘর থেকে বের করে দিল? মানুষের অতীতে কত কিছু হইতে পারে, তা করে শুধরাইতে দিতে হয় না। সমস্ত পৃথিবীতে একটি ভুল সিদ্ধান্ত নিশ্চিহ্ন করে। ওই সাদক যা চেয়েছো তাই দিয়েছি। আগে বলিসনি কেন? কাল তোর বিয়ে। ফাক ইউ বিচ। লম্পটের অশ্লীল উড়ুতে গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। গুলশানে যে ডুপ্লেক্স ফ্ল্যাটটি কিনে দিয়েছি, পছন্দ হয়েছে। প্রথমত প্রতিবাদী নারীরা বেশ্যা অথবা পতিতা নামে পরিচিত হয়। দিন শেষে এরাই দেশের মহিষী নারী, কিংবা বেগম রোকেয়া, রানী রাসমণি, প্রীতিলতা, বাসন্ত দেবী, সরলা দেবী চৌধুরানী, তসলিমা নাসরিন, কিংবা আমাদের গল্পের ময়নায় পরিণত হয়। বাহ, ট্রেইলার দেখে আসলে সিনেমাতে মূল কি হয়েছে তা দেখার আগ্রহ আরও বহুগুণে বেড়ে গিয়েছে। আশা করি আমাদের যারা দর্শকরা আছেন তারা তাদের নিকটস্থ সিনেমা হলে গিয়ে অবশ্যই ময়না চলচ্চিত্রটি দেখবেন। আমরা আবার একটু আলাপে ফিরতে চাই। আফান মিতুল, আপনার কাছে শুনবো। আপনি বলছিলেন শুরুতেই যে একজন মূল চরিত্রে যিনি আছেন তার বিপরীতে 4 জন নায়ক। আসলে এই জায়গাতে প্রথম একটা মূল চরিত্রে অভিনয় করার যেটি বললেন আপনি, সেখানে কখনো কি একটা ভয় কাজ করেছে নিজে ওভারশ্যাডোড হয়ে যাওয়ার? কাজ করেছে। সেটা কেমন ছিল আপনার জন্য? আমরা তো শুরু থেকেই জানতাম, যখন স্ক্রিপ্ট পেয়েছি ছবিতে 4টা হিরো আছে, তো আমি জেনেছি যে কায়সারজু ভাই আছেন, তিনি অ্যাজ হিরো, লিড হিরো অনেক ছবি করেছেন, পরিমণির বিপরীতেও করেছেন। আমি জেনেছি আমান রেজা ভাই আছেন, যার ডেবিউ সিনেমা হয়েছে শাবনূরের বিপরীতে। তো এক ধরনের ভয় কাজ করছে যে এত বড় বড় নায়কের সঙ্গে আমিও একজন নায়ক, তো আমি কি কেমন করতে পারবো, বা আমি যেমনই করি তারা কি আমাকে ছাড়িয়ে যাবে, বা তাদের মতো কি করতে পারবো, এক ধরনের ভয় কাজ করেছে। এবং এই ভয়টাই আমাকে অনেক সাহায্য করেছে আমার ক্যারেক্টারটা সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে। কারণ আমার প্রতিনিয়ত আমার সামনে ছিল কায়সারজু, আমান রেজা আছে, তো মিতুল তোমাকে ভালো করতে হবে যাতে তুমি তাদেরকে ছাড়িয়ে না গেলেও অ্যাটলিস্ট তাদের সমান সমান হতে পারো। আর ফাইনালি আমি তো আমারটা বলবো না, বাট আমান ভাই বলেছে মিতুল তুমি ভালো করেছো। রিপা, কালকে আমরা একসঙ্গে সিনেমা দেখলাম শ্যামলী সিনেমা হলে, রিপা কালকে বলেছে মিতুল তুমি অনেক ভালো করেছো, খোকন ভাই বলেছেন। তো ফাইনালি ওই ভয়টা যদি আমার কাছে না থাকতো তাহলে না এই ঠিক মতো ওই অ্যাক্টিংটা আমি দিতে পারতাম না। মাঝে মাঝে কিছু ভয়ও জীবনকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। বাহ, ভীষণ সুন্দর করে আপনি বলেছেন। আমাদের আপনার কাছে একটু শুনবো, চলচ্চিত্র তো আসলে কাজ করা, অনেকগুলো কাস্টিং স্টারস, সকলের সাথে এই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল, একে অপরের সাথে সম্পর্কের জায়গাটা? মিতুলের সাথে তো আগে কাজ করেছি আরো 2টো চলচ্চিত্রে, দেন আরজু বা আমাদের রিপার সাথে আমার আগেই কাজ করা ছিল, আগেই কাজ করেছি আরেকটি চলচ্চিত্রে। আর খোকন ভাইদের সাথে এটা 4th মুভি আমার জাজের সাথে, তো আমি একটা পরিবারের অংশ, কমফোর্ট জোন ছিল। জাস্ট আমি যখন খোকন ভাই ফোন করেছে আমি জিজ্ঞেসও করিনি, বলে আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমি একটা কাজ করতে হবে আমার, দ্যাটস ইট। আমি আজকে করি না, আমি জানি দীর্ঘদিনের পথ চলা, এবং যেহেতু বলছি পরিবার জাজ মাল্টিমিডিয়া, ভালো কিছুই থাকবে আমার জন্য। আর পরিচালক ক্লিয়ার ছিল যে উনি কী চাচ্ছেন,
তো আমি সব কিছু মিলে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, বাট একটা মজার স্মৃতি না বললেই না। আমি এসে একটি দৃশ্যে ট্রেন স্টেশনে আমরা একটা দৃশ্য ছিল, তো দৃশ্যটা একটা জায়গায় ছিল ট্রেন আসবে এবং সে হাত ধরে টান দিবে আর কি। সো সামহাউ ট্রেন আসছে এবং এমন একটা সময় টান দিয়েছে মানে আমি লিটারেলি জানলে কলেমা 4টা পড়ে নিতাম। আসলে আমরা অনেক মজার মজার কাহিনী আসলে তার তো আসলে মূল চরিত্রে এরকম একটা অভিনয় করার এক্সপেরিয়েন্স, তাকে নিয়ে যদি বলতে হয় সে কেমন করেছে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার কাছে যখন প্রথম কাজ করি ওর সাথে মুক্তিতে, তখনই মনে হচ্ছে সে খুব সম্ভাবনাময়ী এবং খুব পরিশ্রমী একটা মানুষ। যে কোনো ক্ষেত্রেই আপনি দুটো জিনিস মানুষকে সবসময় সবার থেকে এগিয়ে রাখে, এক হচ্ছে পরিশ্রমী, দুই হচ্ছে আপনি ক্যান নট কুইট, আপনি ছাড়তে পারবেন না, আপনি গিভ আপ করতে পারবেন না যে না ঠিক আছে আমি পাচ্ছি না, হবে না আমার দ্বারা। এইটা কোনোভাবেই সম্ভব মানে কোনো কিছু আপনি অ্যাচিভ করতে হলে আপনাকে এই দুইটা মানসিকতা ঠিক থাকতে হবে যে আমি ছাড়বো না এবং আমি চেষ্টা করবো সর্বোচ্চ। তো দুটোই ওর মাঝে আছে, বাকিটা একটু ধরে রাখতে হবে, কারণ চলচ্চিত্র যেই এখন যেরকম সময়টা যাচ্ছে একটু ধৈর্য সহকারে থাকতে হবে আর কি, যেটা আমি আমার ক্ষেত্রে করেছি। এই যে 15 বছর এই এতটা সময় আমি জাস্ট ধরে রেখেছি এবং আমি খুব আশাবাদী মানুষ এবং আমি হারতে শিখিনি। আমি আইদার আই এম গোনা উইন, নাহলে আমি কিছু শিখবো সেখান থেকে। ওকে, there is no losing আমার ডিকশনারিতে নাই অন্তত। বাহ, আলিমুল্লাহ খোকন আপনার কাছে একটু জিজ্ঞেস করবো, আপনি বলছেন যে কাস্টিং এর যে ব্যাপারটা সকলকে একসাথে একত্রিত করার যে প্রয়াসটা সেটা ছিল আপনার, তারপর তো একটা কাজ হলো, কাজ হওয়ার পরে আপনি যতটা এক্সপেক্ট করেছিলেন সকলের কাছ থেকে তার কতখানি অংশ নিয়ে আসলে আপনি আসলে এইখানে চলচ্চিত্রের মানে আমি এমন একটা শুধু যে এটার প্রযোজক বা এটার স্ক্রিপ্ট রাইটার তা না বা এটার কাস্টিং তা না, চলচ্চিত্রের সবার সাথে মানে একদম A to Z শিল্পী কলাকৌশলী যারা আছে সবার সাথে আমার এমন একটা সম্পর্ক, মানে আমি যদি কাউরে একটা ফোন করি সে আমার ফোনটা ডিনাই করবে, এরকম লোক চলচ্চিত্রেই কম, মানে সবার সাথে মানে এইটাই আন্তরিকতাটাই অনেক অনেক বেশি। যেমন আমানদের যতবার ফোন দিছি তোমার একটু আসতে হবে, ভাইয়া কখন আসবো, আফফান মিতুল, কায়েস আরজু বা রিপা কতটুকু অ্যাক্টিভ সেটা তো দেখছেন যে আজকে লাইভ শুরু হওয়ার কথা 12টায়, সে আইসা পড়ছে 11টায়, মানে এফোর্ট, মানে সবাই চাইছে যে চলচ্চিত্রটা একটা মানে সঠিক এফোর্ট দিতে, এবং আমার কাছে মনে হয়েছে যে সবাই একদম কমপ্লিটলি A to Z যারা আছে সবাই প্রচণ্ড রকম শ্রম দিয়েছে, কেউ কোনো প্রকার কাজের ফাঁকি দেন। এই দিক থেকে আমি মনে করি যে এটা আমার সার্থকতা। আচ্ছা, সিনেমা রিলিজ হওয়ার পর তো সকলে গিয়েছেন সিনেমা হলে দেখতে, সেখানে দর্শকদের ফিডব্যাকও নিশ্চয়ই আপনারা সকলে পেয়েছেন, তো সেই জায়গা থেকে তাদের ফিডব্যাকটা আপনার জন্য কেমন ছিল? আমার জন্য আমি মনে করি যে আমি বরাবরই কিন্তু পড়াশোনায় খুব খারাপ, বাংলায় 33 পাওয়া ছাত্র, তার মানে 1 কম হইলে ফেল করতাম। আমি যে একটা স্টোরি লিখতে পারি সেটা হলো তার প্রমাণ হলো ময়না। সামনে কিন্তু আমার আরেকটা গল্প মানে অলরেডি ডান, সেটাও হইতে পারে, সেটা হলো আমার ফেসবুকে আছে ডাঙ্কি। তারপরে আরও একটা লিখছিলাম, ওইটাও অবশ্য মানে ওইটাও আপনার সমাজকে সচেতনতার, ইভেন যেটা ডাঙ্কি সেটাও সমাজের সচেতনতা। তো ওই হিসাবে আমি মনে করি যে আমার অনুপ্রেরণা বাড়ছে, কমে নেই। আচ্ছা, জাজ মাল্টিমিডিয়া নিয়ে যেহেতু কথা হচ্ছিল শুরুতে, সেখানে আপনার সম্পৃক্ততা বা আপনি যে জায়গা জুড়ে আছেন, জাজ মাল্টিমিডিয়া সময়ের সাথে আসলে কোপ আপ করতে বা এই যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে সিনেমা অঙ্গনকে এগিয়ে নিতে তাদের প্ল্যানিংটা আসলে কি, তারা কিভাবে কনসিডার করে? আসলে যেহেতু এটা তারকা কথন, তো আমার মনে হয় যে ওইগুলো অনেক লম্বা ব্যাপার, ওই দিকটাতে আমরা না যাই, কারণ এখানে অনেক কিছু জড়িত। এখানে আসলে যেমন আমি জড়িত, আর্টিস্টরা জড়িত, গভর্নমেন্ট জড়িত, এটা অনেক বড় সাবজেক্ট। আমার মনে হয় ওইটা অন্য কোনো সাবজেক্ট আমরা আলাপ করতে পারবো। অবশ্যই অবশ্যই। আফান মিতুল, আপনার কাছে একটু শুনবো, ফিডব্যাক কেমন লেগেছে আপনার কাছে? আপনার চরিত্র নিয়ে যখন কেউ কিছু বলেছে বড় পর্দায়, এই জায়গাটা নিয়ে আপনার কেমন অভিজ্ঞতা, বা স্পেশালি কেউ কিছু বলেছে কিনা? সবাই হাসতেছে, তার মানে বোঝেন যে কেমন ফিডব্যাক পেয়েছি। কারণ আমার ক্যারেক্টারটা এমন, যারা দেখবে সবাই গালি দিবে। লুজ ক্যারেক্টার, একটা প্লে বয় ক্যারেক্টার, বাস্তবে এরকম না। এই যে আমার নায়িকা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা,
আমি খুঁজতেই নাই ভালো বইলো আমি গতকালকে আমি আমার মা বাবাকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলাম এবং সেই ছবিটা আমি আমার ফেসবুকে দিয়েছি যে আব্বু আম্মুকে নিয়ে আমার সিনেমা দেখলাম, যে ছবিতে আমি প্রথমবার নায়ক হলাম। তো একজন লিখেছেন ফলোয়ার যে আপনি অনেক ভাগ্যবান, আপনি আপনার মা বাবাকে সাথে নিয়ে আপনার সিনেমা দেখাতে পেরেছেন, এটা কয়জনের ভাগ্যে হয়। তো সত্যি আমি অনেক ভাগ্যবান। ইভেন আমার এই প্রোগ্রামও আব্বু আম্মু টেলিভিশনের সামনে বসে দেখছে এবং কয়েকজনকে ফোন করে বলেছে আমার ছেলে আজকে লাইভে আসবে দেখবে। তো আমার আব্বু আম্মু ছবি দেখেছেন এবং আব্বু আম্মু মা বারবার সিনেমা হলের ভিতরে এবং বাসায় গিয়ে মায়ের একটা কথা, আমার ছেলেকে দেখতে অনেক সুন্দর লাগছে সিনেমাতে, এর বাইরে আম্মু আর কোনো কিছু বলেন না। শুধু তাই না, সে অনেক বড়, এত বড় একটা স্ট্যাটাসও দিছে ফেসবুকে। আর আব্বুর কথা হচ্ছে বাবা তুমি অনেক ভালো অভিনয় করেছো, অভিনয় অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এই হচ্ছে আমার মা বাবার ওপিনিয়ন। আর ফ্রেন্ড সার্কেলরা দেখেছে, আমার অফিসের কলিগরা দেখেছেন। থাকে না সিনেমাতে তো কোনো ছবি তো আসলে কোনো ছবি কিন্তু 100% মানে পিওর নির্মাণশৈলী হবে না, দু একটা খুঁত থাকবেই। ময়না তো এরকম দু একটা খুঁত আছে, কিন্তু সব কিছু ওভারশ্যাডো করে গেছে, কারণ যারা দেখতে এসেছেন তারা আমাদেরকে ভালোবাসেন। আর আমি তো রাজরিপার ব্যাপারে বলবো, কালকে সে সিনেমা দেখতে এসেছে, আমার কাছে মনে হচ্ছিল যে সেই 90s কেয়ামত থেকে কেয়ামত ছবি দেখতে যে হলে এসেছিল, যদি আমি ভিডিও ক্লিপে দেখেছি সেই মৌসুমি আপা, এত সুন্দর লেগেছে। আর রাজরিপা খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। এবং আমি বলবো রাজরিপা যদি মানে মেজাজ কন্ট্রোল করতে পারে এবং কিছু শিশুসুলভ আচরণ মানে ত্যাগ করতে পারে, রাজরিপা ইন্ডাস্ট্রিতে রাজ করবে, রাজরিপা ইন্ডাস্ট্রিতে রাজ করবে। Oh my God! রাইট, কারণ ওর মধ্যে আছে ডেডিকেশন। মানে আমার যদি দু চারটা সিকোয়েন্স দর্শকদের পছন্দ হয়, এটা কিন্তু এটার পিছনে একদম সমান 50% অবদান রাজরিপার, কারণ আমার কোনো সিকোয়েন্সে রাজরিপার ছাড়া না। তো ও যদি আমাকে সহযোগিতা না করতো আমি তো ওই আউটপুটটা দিতে পারতাম না। ওকে, সো রাজরিপা অনেকগুলো প্রশংসা কিন্তু আজকে পেয়ে গিয়েছেন। যদি আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে একটা চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার পর তো দায়িত্বর জায়গাটা অনেকখানি বেড়ে যায়, তো সেই জায়গা থেকে আগামীতে যে কাজগুলো করবেন সেখানে নিজের দায়বদ্ধতার জায়গাটুকু আসলে কিভাবে এনশিওর করবেন? ছোট্ট করে কথা শুনে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি, যেহেতু আমাদের মানে মৌসুমী আপুর সাথে মানে মৌসুমী আপুর কথাটাই বললেন, আসলে তারা আমার খুবই পছন্দের ছিল, তাদেরকে দেখে আমি আসলে বড় হয়েছি, তাদের মতোই হওয়ার চেষ্টা করেছি। এবং ময়না সিনেমাতে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছিলাম, ডিফারেন্ট ক্যারেক্টার, এক একটা সময় এক একটা ক্যারেক্টার। তো এই সিনেমা দিয়ে মনে হয় যে আমার 4-5 বছরের ডিফারেন্ট অনেক কিছু ক্যারেক্টার একটা সিনেমাতেই আমি পেয়েছি। তো সেখানে আমার দায়িত্বটা এতটাই বেশি বেড়ে গেছে যে নেক্সট যে সিনেমাগুলো হবে সেখানে আমার চিন্তা করতে হবে যে আমার যেন ময়না সিনেমার সাথে যেন মিলে না যায়। একেবারেই তাই, দর্শকদের প্রত্যাশা আপনার কাছ থেকে সেটাই থাকবে। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সাথে গল্প করে ভীষণ ভালো লেগেছে। আবারও দেখা হবে, ময়না সিনেমার উত্তরোত্তর সফলতা কামনা করছি।